আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সবাইকে ওয়েলকাম করছি নেক্সট জেন ইনস্টিটিউটের আরো একটা ইংলিশ ক্লাসে। আহ, সবাই একটু দ্রুত জয়েন করে সবাই নিজের নিজের টাইম লাইনে শেয়ার করে দিন আমাদের ক্লাসটা, এবং নিজেদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দিন। আর তার সাথে একটু বলেন আপনারা কোথা থেকে ক্লাসটা দেখছেন। আমরা ক্লাসটা দ্রুত শুরু করব, তবে তার আগে আমাদের ক্লাসে পার্টিসিপেন্ট যত বেশি হবে ক্লাসটা আসলে আরো বেশি প্রাণবন্ত হবে, আরো বেশি পার্টিসিপেটরি মেথডে আমরা ক্লাসটা করতে পারবো। তো সবাইকে আমি আবারও হামদি রিকোয়েস্ট করছি, প্লিজ শেয়ার ইট ইন অন ইউর টাইম লাইন। অলরেডি দেখছি নুসরাত জাহান জয়েন করেছে, মিজানুর রহমান নিলয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নিলয়, একটু ক্লাসটা শেয়ার করে দিন। আমরা যে খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক নিয়ে আলোচনা করব। সো এই টপিক দুইটা শুধুমাত্র এইচএসসি মানে ইন্টারমিডিয়েটের জন্য না, এটা আপনার পিএসসি, জিএসসি, এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, জব, সব জায়গাতে কিন্তু আমরা এই টপিক দুইটা কাজে লাগাতে পারবো। সো আমরা ট্রাই করব একদম বেসিক থেকে শুরু করে আমরা অ্যাডমিশন লেভেল, চাকরি লেভেল কিভাবে প্রশ্নগুলো আসে সেগুলো ডিকোড করার চেষ্টা করব। সো অলরেডি 14 জন জয়েন করেছে, থ্যাংক ইউ। মিজানুর রহমান জিজ্ঞেস করছেন কেমন আছেন স্যার। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, নোয়াখালী থেকে। আচ্ছা, রাকিব হাসান, ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন একটু জানিয়ে দিন। দেখেন, আমরা আজকে এই দুইটা টপিক নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। দেখবেন আমাদের কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু এসএসসি, এইচএসসি তে যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স যে টপিকটা পড়ি সেখানে কিন্তু এটা আলাদা করে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সটা কিন্তু একটা আলাদা অংশতে থাকে, আলাদা সেগমেন্টে থাকে। আর এছাড়া আমরা অ্যাডমিশনে কিন্তু একটা না একটা প্রশ্ন, আপনি বি ইউনিটে বলেন, সি ইউনিটে, এ ইউনিটে, সব জায়গাতে কিন্তু কন্ডিশনাল থেকে একটা থাকবেই। এছাড়া এমবেডেড কোয়েশ্চেন বলে আমরা একটা আলাদা সেপারেট অংশ রাখছি, এটা খুবই মানে শর্ট ইয়েট খুবই ইম্প্যাক্টফুল একটা অংশ হবে আর কি। নাইমুল ইসলাম জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম নাইমুল, কি অবস্থা? নুসরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আহ, সবাই হচ্ছে জয়েন করুক, ততক্ষণ আমরা শুরু করি। দেখেন, প্রথমেই কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে যদি আমরা একটু প্রাথমিক ধারণাতে যাই, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কন্ডিশনাল, এটা আমরা কিন্তু কম বেশি সবাই বুঝি যে কন্ডিশন, কন্ডিশনের দুইটা অর্থ আছে। কিন্তু কন্ডিশনের একটা অর্থ হচ্ছে অবস্থা, যেমন ভাই আমি একটা মোবাইল ফোন বিক্রি করব, এটা খুবই প্রিস্টিন ভালো কন্ডিশনে আছে, সো ওই কন্ডিশন মানে হচ্ছে অবস্থা। আর আরেকটা হচ্ছে ভাই আমি কাজটা করে দিতে পারি কিন্তু আমার একটা কন্ডিশন আছে, এই কন্ডিশন মানে কি? এই কন্ডিশন মানে হচ্ছে শর্ত। তো সেই দিক থেকে দেখতে গেলে কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য। তো শর্ত সাপেক্ষ বাক্য এটা কি জিনিস, আসলে এটা খাই না মাথায় দেয়, কিভাবে আমরা এটাকে আমাদের ভর্তি পরীক্ষার জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য শিখবো, আসেন সেটা একটু দেখি। প্রথমত কন্ডিশনাল সেন্টেন্স, এটা সম্পর্কে কিছু বেসিক আইডিয়া আমাদের জানা প্রয়োজন। নাম্বার ওয়ান, কন্ডিশনাল সেন্টেন্স দুই ভাগে বিভক্ত থাকে। দেয়ার আর টু সেগমেন্টস, ঠিক আছে? একটা অংশে থাকে কন্ডিশন, অর্থাৎ শর্ত দেয়া থাকে। যেমন দেখেন, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, তাহলে এটা একটা শর্ত। যদি বৃষ্টি হয় তাহলে কি হবে? আর এটা ফলাফল থাকবে আর একটা অংশে, অর্থাৎ রেজাল্ট, ইফেক্ট, কনসিকুয়েন্স। আই উইল স্টে হোম, তাহলে বৃষ্টি হলে, যদি শর্তটা হচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে আমি বাসাতে থাকবো। তাহলে এই দুইটা কিন্তু একে অপরের শর্ত সাপেক্ষ। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স ইজ নেভার আ সিম্পল সেন্টেন্স। অর্থাৎ এখানে কিন্তু ক্লজের সংখ্যা একটা না, এখানে একাধিক ক্লজ থাকবে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এখানে কিন্তু ক্লজ একাধিক যে থাকবে আমরা বললাম, এটা একটা হবে প্রিন্সিপাল ক্লজ আর একটা হবে সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স। আমরা যদি একটু পরের স্লাইডটাতে যাই, দেখেন কন্ডিশনাল সেন্টেন্স মূলত কমপ্লেক্স সেন্টেন্স। অলরেডি আমি যেটা বলেছি, আমাদের মধ্যে একটা পারসেপশন আছে, সেটা হচ্ছে কন্ডিশন মানে সেখানে ইফ, ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে ইফ মানে যদি। এখন এই ইফ ছাড়াও যে অনেক কন্ডিশন হতে পারে এটা আমরা অনেকেই জানি না। দেখেন, ইফ এটা হচ্ছে পজিটিভ কন্ডিশন বোঝায়, যে যদি বৃষ্টি হয় তাহলে আমি বাসায় থাকবো, যদি তুমি পড়ালেখা করো তাহলে তুমি পাস করবে। এখন নেগেটিভ কন্ডিশন তো হতে পারে, যে যদি না তুমি পড়ালেখা করো তাহলে তুমি পাস করবে না। এটা হলো নেগেটিভ কন্ডিশন। তো নেগেটিভ কন্ডিশনে আমরা ইফ দিয়েও বলতে পারি, আবার কি দিয়ে বলতে পারি? আমরা বলতে পারি আনলেস। সো এই যে আনলেসটা আছে, দিস ইজ
আর নেগেটিভ কন্ডিশনাল আমাদের হচ্ছে লিঙ্কার। হ্যাড হ্যাড দিয়ে আমরা কিন্তু থার্ড কন্ডিশন যেটা পারফেক্ট কন্ডিশন সেটা আমরা হচ্ছে হ্যাড দিয়ে শুরু করতে পারি। এছাড়া আমরা জিরো কন্ডিশন একটু আগে বলছিলাম যে কন্ডিশনাল সেন্টেন্সের কিন্তু অনেকগুলো প্রকারভেদ আছে। তো তার মধ্যে একটা পাবো আমরা জিরো কন্ডিশন। তো সেখানে দেখবো আমরা এই ট্রেডিশনাল ইফ অথবা আনলেস ছাড়াও কিন্তু আমাদের WH ওয়ার্ড যেগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু কন্ডিশন হতে পারে। এছাড়া ইন কেস, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট। তবে প্রোভাইডিং দ্যাট এগুলো কিন্তু ইফ এর সিনোনিমাস। তবে প্রোভাইডিং দ্যাট কিন্তু শুরুতে বসতে পারে না। তো এই টাইপের ছোটখাটো কিছু নুয়ান্সেস আছে, ডিটেলস আছে, আমাদের অত বেশি ডিটেলস না গেলেও চলবে। জাস্ট একটা জিনিস মাথায় রাখেন, কন্ডিশনাল সেন্টেন্স যেটা অবশ্যই একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, অর্থাৎ একটা থাকবে প্রিন্সিপাল ক্লজ আর একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ। এখন যারা একদম বেসিক আমরা দুর্বল, আমরা অনেকে হয়তো প্রশ্ন করতে পারি যে প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ কি। ক্লজ তো একটা গ্রুপ অফ ওয়ার্ডস, তাই না, বাক্যের অংশ, বাক্যাংশ। তো এইখানে গতদিন আমরা যখন মডিফায়ার ক্লাস আলোচনা করছিলাম ক্লজ নিয়ে, সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে ক্লজ মানে যেখানে একটা সাবজেক্ট ফিনাইট ভার্ব থাকবে। যেমন আমরা যদি বলি ইফ ইউ কল মি, দেখেন এইখানে একটা সাবজেক্ট আছে ইউ, আর কল হচ্ছে একটা ফিনাইট ভার্ব। যদি তুমি আমাকে ডাকো, আই উইল, আচ্ছা আই উইল টক টু ইউ, টক টু ইউ। লক্ষ্য করেন আমরা বলেছি এর আগে একটা সেন্টেন্সে যতগুলো ফিনাইট ভার্ব অর্থাৎ ততগুলা ক্লজ। দিস ইজ আ ফিনাইট ভার্ব এন্ড দিস ইজ আ ফিনাইট ভার্ব। সো এখানে দুইটা ক্লজ আছে। এখন এই দুইটা ক্লজের স্বরূপ যদি আমরা একটু শনাক্ত করার চেষ্টা করি, দেখেন এই ক্লজটুকু যদি আমরা পড়ি, ইফ ইউ কল মি, যদি তুমি আমাকে ডাকো, এটা বলে আমরা শেষ করে দিলাম। এটা কি নিজে নিজে স্বাধীন? এর অপূর্ণ থেকে গেল না? যদি তুমি আমাকে ডাকো বলে আপনি যদি শেষ করে দেন, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ অংশ প্রকাশ করছে না, সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। আর যদি বলেন আই উইল টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলবো, এটা বাদ দেন, যদি এটা দিয়েও দেখেন আমি তোমার সাথে কথা বলবো, এটা কিন্তু ইট মেক্স পারফেক্ট কমপ্লিট সেন্স। সো এই যে যেটা অন্য কারো সাহায্য ছাড়াও নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, এটাকে বলে প্রিন্সিপাল ক্লজ, পিসি। এই পিসি মানে পার্সোনাল কম্পিউটার না, বা প্রিয়াঙ্কা চোপড়া না, দিস ইজ প্রিন্সিপাল ক্লজ। আর এই যে পারে না, অর্থাৎ নিজের অর্থ সে নিজে স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে যেই সেন্টেন্সে একটা থাকে প্রিন্সিপাল ক্লজ, বাকিগুলো থাকে সাবঅর্ডিনেট ক্লজ, সেটাকেই বলা হয় একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা একটা জিনিস এখানে বুঝে নিলাম যে আমাদের যে কন্ডিশনাল সেন্টেন্স গুলা, এগুলো মূলত মানে বাই নেচার কমপ্লেক্স সেন্টেন্স হবে। তাহলে এখানে একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজেই মূলত শর্তটা দেয়া থাকে, আর আরেকটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, যেখানে মূলত ফলাফলটা দেয়া থাকে। আশা করছি আমরা এই বেসিক জিনিসটা ইতিমধ্যে সবাই বুঝতে পেরেছি। একটু আমাকে একটু জানিয়ে দাও সবাই যে আমরা ক্লজের যে আইডিয়াটা, একদম বেসিক আইডিয়াটা, এটা বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, ইতিমধ্যে দেখছি অনেকজনই জয়েন করেছে, ওয়েলকাম সবাইকে। ইয়াসিন আল আরাফাত, সামিউল বাশার, মারুফ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাইকে আমরা ক্লজের যে প্রাইমারি কনসেপ্টটা আছে এটা বুঝতে পেরেছি কিনা। যদি বুঝে থাকি তাহলে আমরা একটু কমেন্ট বক্সে ইয়েস না হলে ওয়াই লিখে দিই, আর না বুঝলে আমরা হচ্ছে এন লিখে দিই। আচ্ছা, ইয়েস, ঠিক আছে। আমরা তাহলে একটু কন্টিনিউ করি। কন্ডিশনাল সেন্টেন্স আমরা যতগুলো বইয়ে দেখি, হ্যাঁ, আমাদের এইচএসসি কেন্দ্রিক যে বইগুলো আছে ওইখানে দেওয়া থাকে যে কন্ডিশনাল সেন্টেন্স 3 প্রকার, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, ঠিক আছে। অনেক জায়গায় থাকে 4 প্রকার, কিন্তু আসলে যদি আমরা একদম প্রাইমারিলি চিন্তা করি, কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 2 প্রকার। একটা হলো রিয়েল কন্ডিশন, যেগুলো আসলে সম্ভব, সত্য, আপনার হচ্ছে শর্ত। আর হচ্ছে আনরিয়েল, এগুলো সম্ভব না। তো এই যে আমরা কন্ডিশনাল সেন্টেন্সকে 4 ভাগে ভাগ করি, জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এর মধ্যে জিরো আর ফার্স্টটা হচ্ছে রিয়েল কন্ডিশন, আর সেকেন্ড আর থার্ডটা হচ্ছে আনরিয়েল কন্ডিশন। কেন রিয়েল, কেন আনরিয়েল, এটা আমরা আস্তে আস্তে উদাহরণের মাধ্যমে বুঝতে পারবো। আগে আমরা যে জিনিসটা এখানে দেখতে হবে সেটা হচ্ছে এই যে জিরো কন্ডিশনাল যেগুলোকে বলছি বা ফার্স্ট কন্ডিশনাল বলছি, তার আগে আমরা একটু এই উদাহরণটা দেখি। দেখেন,
এটা আমরা বলছি জিরো কন্ডিশনের একটা উদাহরণ। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, হোয়াট ডাজ ইট রিপ্রেজেন্ট? এখানে কিছু আইস কিউব আছে, এটাকে তাপ দেওয়া হচ্ছে এবং এটা গলে যাচ্ছে। তাহলে ইফ ইউ হিট আইস, এই যে অংশটা, এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? কারণ এখানে শর্তটা আছে। আমরা কিভাবে বুঝবো যে এটা কন্ডিশনাল সেন্টেন্স? এই যে কিছু ওয়ার্ড আমরা দেখবো, যেমন ইফ, যেমন আনলেস, তারপর আমরা বলেছিলাম যে হ্যাড দিয়ে শুরু হতে পারে, আমরা বলেছিলাম প্রোভাইডেড দ্যাট দিয়ে শুরু হতে পারে, এটসেট্রা। এখন আমরা দেখছি এখানে ইফ ইউ হিট আইস, তুমি যদি বরফকে তাপ দাও, তাহলে যে যদি চলে এসেছে, শর্ত চলে এসেছে, যদি তাপ দিই তাহলে কি ঘটবে? ইট মেল্টস। এখন প্রশ্ন হচ্ছে এইটাকে যে জিরো কন্ডিশন যেটা, সেটাকে আমরা বলছি রিয়েল কন্ডিশন। রিয়েল কেন? এই যে বাক্যটা, এটা সব জায়গাতে সত্য। দিস ইজ আ ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ফ্যাক্ট। এমন না যে অ্যান্টার্কটিকাতে যদি আপনি বরফকে তাপ দেন সেটা গলবে না, শুধু বাংলাদেশে, এশিয়া মহাদেশে গলবে, ব্যাপারটা এমন না। এটা যে কোনো জায়গাতে দিস ইজ ইউনিভার্সালি ট্রু। তো এই জন্য জিরো কন্ডিশন, আমরা যদি আরেকটা অ্যাসপেক্টটা চিন্তা করি, জিরো কন্ডিশন কেন হচ্ছে, আমরা সবসময় এগুলার অল্টারনেটিভ নামগুলাও মাথায় রাখবো, সেটা বলেছিলাম। যেমন ওই যে আমরা বলছি না ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনালকে বলা হয় প্রেজেন্ট কন্ডিশনাল, প্রেজেন্ট কন্ডিশনাল। তাহলে এই প্রেজেন্ট, এই কথাটা কোথা থেকে আসলো? অবশ্যই ভার্বের কাছ থেকে। তার মানে ভার্বটা এখানে প্রেজেন্ট টেন্সে থাকবে। ঠিক একইভাবে আমরা যখন জিরো কন্ডিশনাল দেখবো, তখন তো হিট, এটা কিন্তু আমাদের বেস ফর্মে আছে, মানে প্রেজেন্ট টেন্সে আছে। আবার শর্ত আর ফলাফল দুই জায়গাতেই দেখেন, দুই জায়গাতেই কিন্তু এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে। তাহলে আপনি যদি এখন ভার্বের বেস ফর্ম আর বেস ফর্মকে মাইনাস করেন, V1 থেকে V1 যদি মাইনাস করেন, থাকবে কি? থাকবে হচ্ছে জিরো। আপনি কিন্তু এইভাবে মাথায় রাখতে পারেন। জিরো কন্ডিশন কিভাবে হবে? আপনার দুই পাশেই ভার্বের যে রূপটা অর্থাৎ টেন্সটা, সেটা কিন্তু একই রকম থাকবে। তাহলে এগুলো জিরো কন্ডিশন আমরা কখন কখন করব? যখন ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে, যখন কোনো জেনারেল স্টেটমেন্ট বুঝাবে, ঠিক আছে, তখন কিন্তু আমরা জিরো কন্ডিশন গুলো দিতে পারি। তাহলে এরকম যদি আমরা আরো কয়েকটা দেখি, এই যে প্রথমত স্বাভাবিক সত্য, বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য। সাধারণত এই সমস্ত জায়গাতে আমরা জিরো কন্ডিশনাল এটা দিতে পারি। ফরমেশন আমরা যদি একটু দেখি, যে ইফ অথবা হোয়েন, তারপরে এখানে প্রেজেন্ট টেন্স থাকবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম থাকতে পারে। এরপরে আমরা কমা দিয়ে ক্লজটাকে সেপারেট করব। তারপর যেটা রেজাল্ট অংশ হবে, সেখানে অবশ্যই আমরা সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট টেন্স। তাহলে এইখানে ইফও বলতে পারি আমরা, এখানে হোয়েনও বলতে পারি। এটা কিন্তু শুধু এক্সক্লুসিভ টু জিরো কন্ডিশনাল, এটা কিন্তু ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশন, ওইখানে আমরা কিন্তু হোয়েন বলতে পারবো না, ঠিক আছে? আমরা ওইখানে ইফ বলি, আনলেস বলি, কিন্তু জিরো কন্ডিশনের ক্ষেত্রে আমি কিন্তু এখানে হোয়েন দিয়েও বলতে পারি। হোয়েন ইউ হিট ওয়াটার, তুমি যখন পানিকে তাপ দিবে, ইট বয়েলস, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে জিরো কন্ডিশনাল ক্ষেত্রে সবসময় এই যে স্বাভাবিক সত্য, বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, সেই ক্ষেত্রে কি হবে, যেটা আমাদের শর্ত সাপেক্ষ থাকবে, ইফ বা হোয়েন, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্বের প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, বেস ফর্ম। বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম কিন্তু স্লাইটলি ডিফারেন্ট, এটা আমরা অনেকেই জানি। আমি ওই যে রাইট ফর্ম ভার্বের যখন অংশটা বলছিলাম, যে আমাদের ভার্বের রূপ মোটামুটি 6টা থাকে, তো সেখানেও কিন্তু সবসময় আমরা ওই যে বি ভার্বের ব্যাপারে যেটা বলি, যে এম, ইজ, আর, ঠিক আছে। আমি নর্মালি এইভাবে প্রশ্ন করি যে আর এর আর ওয়ার এর ক্ষেত্রে, ওয়ারটা আমরা জানি যে পাস্ট টেন্স। এখন যদি যখন প্রশ্ন করা হয় স্টুডেন্টদের যে আচ্ছা ওয়ার এর তাহলে বেস ফর্ম কি, ইজ নাকি আর, সবাই সমস্যার উত্তর দেয় স্যার আর। এখন বেস ফর্ম কি আসলে আর? দেখেন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, এগুলো প্রত্যেকটা বেস ফর্ম হচ্ছে বি। বেস ফর্ম মানে হচ্ছে ঠিক সেইখান থেকে ও যেখান থেকে অরিজিন হচ্ছে, জন্মটা ওর যেখান থেকে হচ্ছে, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা এই জায়গাতে যখন V1 লিখছি, এই V1 মানে কিন্তু আমরা পুরো প্রেজেন্ট টেন্সটাকে বোঝাচ্ছি, মানে এটা বেস ফর্মও হতে পারে, এটা প্রেজেন্ট ফর্মও হতে পারে। তাহলে যেমন বয়েল, এটা বেস ফর্ম, আর বয়েলস এটা কিন্তু বেস ফর্ম না, কিন্তু এটা প্রেজেন্ট ফর্ম। এই দুইটাই কিন্তু আমাদের প্রেজেন্ট টেন্স। তো এই ছোটখাটো ডিটেলস গুলো আমাদের আসলে জানলে কম্পিটিটিভ এক্সাম গুলোতে আমাদের জন্য অনেক বেশি সুবিধা। তাহলে এরকম আর কি কি বাক্য থাকতে পারে যেগুলো নর্মালি হয়?
যেমন আমরা যদি বলি যে যদি 2 আর 2 যোগ করা হয় তাহলে 4 হবে না 4 হয় নরমালি, যেমন ইফ ইউ অ্যাড 2 into 2, যদি 2 আর 2 যোগ করো, ইট উইল বিকাম নাকি ইট বিকামস, তাহলে আপনাকে এটা দেখতে হবে যে এটা কি চিরন্তন সত্য। 2 আর 2 যখনই আপনি যোগ করবেন সেটা কিন্তু 4ই হবে, অর্থাৎ এটা কিন্তু একটা সায়েন্টিফিক ফ্যাক্ট। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, জিরো কন্ডিশন অ্যাপ্লাই করব। তাহলে এই জায়গাতে আছে v1, আমরা কিন্তু রেজাল্টের ফরম্যাটেও v1 দিব। তাহলে ইট উইল বিকাম হবে না, হবে হচ্ছে ইট বিকামস 4। বলছে যে যদি সূর্য ওঠে তাহলে দিন হয়, যখন সূর্য অস্ত যায় তখন রাত হয়। তাহলে এগুলো প্রত্যেকটাই কিন্তু জিরো কন্ডিশন। when the sun sets it becomes night, not it will become night। এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। জিরো কন্ডিশনের ক্ষেত্রে আসলে এই যে স্বাভাবিক সত্য, বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, এই পয়েন্টটা মাথায় রাখাটা সব থেকে বেশি ক্রুশাল। এখন আসি ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে আমরা যেটা বলেছি, ফার্স্ট কন্ডিশনের আরেকটা নাম প্রেজেন্ট কন্ডিশনাল। তাহলে প্রেজেন্ট কন্ডিশনাল দিয়ে আমরা মাথায় রাখবো ফার্স্ট কন্ডিশন যখন থাকবে তখন এই যে শর্ত যুক্ত যে ক্লজটা আছে সেখানে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে ব্যবহার করব, যেটা জিরো কন্ডিশনেও ছিল, শর্তের মধ্যে প্রেজেন্ট ফর্ম ছিল। কিন্তু মেইন যে পার্থক্যটা সেটা হচ্ছে ফলাফলে। তাহলে ফলাফলে জিরো কন্ডিশনে দেখেছি এখানেও প্রেজেন্ট টেন্স, আবার ফলাফলেও প্রেজেন্ট টেন্স, কিন্তু ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে আমাদের শর্তে থাকবে প্রেজেন্ট টেন্স, আর যেটা ফলাফল সেখানে হচ্ছে ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ উইল প্লাস ভার্বের বেস ফর্ম থাকবে। সো আমরা যদি এই জায়গায় একটু দেখি, ইফ আই সেভ ইনাফ মানি, আমি যদি যথেষ্ট পরিমাণে টাকা জমা করি, সঞ্চয় করি, আই উইল গো অন আ ক্রুজ। এই যে যারা অনেক বেশি ল্যাভিশ লাইফস্টাইল ফলো করতে চায় তাদের ক্ষেত্রে আমাদের এই বাক্যটা অ্যাপ্লিকেবল। তাহলে এই জায়গাতে একটু যদি আমরা লক্ষ্য করি, সাবজেক্টের সাথে কি যুক্ত হচ্ছে, আই উইল, যে কন্ট্রাকশন ফর্মে উইল দেওয়া আছে, এটাকে আমরা এইভাবে লিখি। তাহলে এই জায়গাতে যে উইল আর গো হচ্ছে ভার্বের বেস ফর্ম, তাহলে উইল প্লাস ভার্বের বেস ফর্ম। এখন কেন হলো স্যার এটা কেন জিরো কন্ডিশন না? এটা জিরো কন্ডিশন এই কারণেই না যে আমি যদি এনাফ মানি সঞ্চয় করতে পারি, সেভ করতে পারি, আমি যদি সবসময় এই যে ক্রুজ শিপ এগুলাতে যাবো এমন না, আমার আরো অন্যান্য চাহিদা থাকতে পারে, আমি অন্যান্য কাজ করতে পারি। সো দিস ইজ নট অ্যাপ্লিকেবল টু অল দ্য টাইম, টু এভরি পার্সন, ইউনিভার্সালি কিন্তু এটা অ্যাপ্লিকেবল না। সেই জন্যই আমরা এটাকে বলছি পসিবল ফ্যাক্ট। এই যে জিরো কন্ডিশন এবং ফার্স্ট কন্ডিশন এই দুটাকে আমরা কেন বলছি রিয়েল কন্ডিশন, কারণ এটা হতে পারে। আমি বলছি যদি ইফ আই স্টাডি হার্ড, আমি যদি কঠোর ভাবে পড়াশোনা করি, কঠোর পরিশ্রম করি, আই উইল প্রসপার ইন লাইফ। তাহলে এখন আমরা লক্ষ্য করি এই যে শর্তটা আমরা বললাম যে আমি যদি কঠোর ভাবে পরিশ্রম করি, পড়াশোনা করি, আই উইল প্রসপার ইন লাইফ, তাহলে আমি জীবনে উন্নতি করতে পারবো। ইজ ইট পসিবল? এটা কি হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই আছে। তাহলে এই জন্য এটাকে কিন্তু বলছি যে পসিবল ফ্যাক্ট, অথবা এটাকে আমরা বলছি রিয়েল কন্ডিশন। এই যে আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে এইভাবে বাক্য দিয়ে দিবে তারপর সেখান থেকে প্রশ্ন করবে ব্যাপারটা এমন না। অনেক সময় এরকম ছোটখাটো ডিটেলস থেকেও প্রশ্ন আসে যে কোন ধরনের কন্ডিশনাল সেন্টেন্সকে রিয়েল কন্ডিশন বলা হয়, কোন ধরনের কন্ডিশনাল সেন্টেন্সকে আনরিয়েল কন্ডিশন বলা হয় বা ইম্পসিবল কন্ডিশন বলা হয়। তাহলে আমাদের এই ছোটখাটো অ্যাটেনশন টু ডিটেল এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই জায়গাতে আমরা আশা করছি বুঝতে পেরেছি যে ফার্স্ট কন্ডিশন যেটা, সেক্ষেত্রে আমরা অবশ্যই মাথায় রাখবো যে যেটা হবে আমাদের কন্ডিশনাল যে ক্লজটা থাকবে, মানে যে ক্লজের মধ্যে ইফ, আনলেস, আনলেস দিয়ে একটা সেন্টেন্স যদি দেখায় তাহলে আমরা এটা আরো একটু ভালো বুঝতে পারবো। যেমন হ্যাঁ, আনলেস, ইফ মানে হচ্ছে যদি, অর্থাৎ পজিটিভ শর্ত, আর আনলেস মানে হচ্ছে যদি না। সো যদি না, আনলেস ইউ, এটাই যদি আমরা বলি বোঝার সুবিধার্থে, হ্যাঁ, আনলেস ইউ স্টাডি হার্ড, এখন যদি আমি এইভাবে রেখে দিই ইউ উইল প্রসপার, একটু ভালো করে দেখেন তো এটা অর্থটা কেমন হচ্ছে।
যদি না তুমি কঠোর পরিশ্রম করো তুমি জীবনে উন্নতি করতে পারবে। কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? এই কারণেই যখন আনলেস দিয়ে থাকে তখন আমাদের মাথায় রাখতে হবে দিস ইজ আ নেগেটিভ কন্ডিশন। তাহলে আমাদের যেটা ফলাফল হবে সেটা সব ঠিক থাকবে, শুধুমাত্র এখানে উইলের সাথে একটা নট যুক্ত করে দিতে হবে। ইউ উইল নট প্রসপার। অনেকে মনে করে যে শর্তটা সবসময় মনে হয় সামনের দিকে থাকবে, শুরুতে শর্ত থাকবে ফলাফলটা পরে থাকবে। ব্যাপারটা এমন না আসলে। আমাদের কমপ্লেক্স সেন্টেন্স শুরুতেও প্রিন্সিপাল ক্লজ থাকতে পারে, শেষেও প্রিন্সিপাল ক্লজ থাকতে পারে। এই সেম জিনিসটাই আমরা শুরুতে এটা বলতে পারতাম, আই উইল প্রসপার ইন লাইফ ইফ আই স্টাডি হার্ড। এটা আমরা পরেও বলতে পারতাম। ইট ডাজন্ট ম্যাটার, হোয়াট ম্যাটার্স ইজ আপনাকে মনে রাখতে হবে কোনটা হলে ভার্বের কোন ফরম্যাটটা থাকলে পরের ক্লজে আমরা কোন ফরম্যাটটা ব্যবহার করছি, অর্থাৎ কোন টেন্সটা ব্যবহার করছি। মোটামুটি আমরা ফার্স্ট কন্ডিশন এবং জিরো কন্ডিশনের যে ব্যাপারটা, জিরো কন্ডিশন, এই যে ফার্স্ট কন্ডিশনে আরো কিছু উদাহরণ যদি আমরা দেখি, যেমন ইফ আই গো জগিং আই উইল লুজ ওয়েট। এখন এটা কেন জিরো কন্ডিশন না? আমি জগিং করলেই তো আমি ওয়েট লুজ করার কথা, এটা তো ইউনিভার্সাল হওয়ার কথা, কিন্তু সবার ক্ষেত্রে কি হয়? হয় না, আর অনেকগুলো প্যারামিটার থাকে। সেই জন্য এখানে আমরা দেখছি যে আমাদের যে শর্তটা আছে, শর্ততে ভার্বের কোন ফর্মেট দেওয়া আছে? এটা হলো ভার্ব ওয়ান, মানে প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। তাহলে প্রেজেন্ট ফর্ম হলে আমরা বুঝবো যে এখানে আমাদের দুইটা অপশন হতে পারে, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল আর একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। তো এটা যেহেতু বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য না, তাহলে এটা ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনে আমাদের কি ব্যবহার করতে হবে? সাবজেক্ট। সাবজেক্টের সাথে আমরা ভার্বের আগে উইল ব্যবহার করব, তারপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, অর্থাৎ বেস ফর্ম ব্যবহার করব। ইফ ইট স্নোজ আই উইল গো স্কিইং। ইফ উই গো টু আফ্রিকা উই উইল গো অন সাফারি। ইফ আই গেট দ্য জব আই উইল বাই এ নিউ স্যুট। তাহলে যে ইফ আই গেট ভার্বের বেস ফর্ম আছে, এই যে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এইটাকে আমরা কেন প্রেজেন্ট কন্ডিশনাল বলছি? কারণ সব জায়গায় আমাদের কন্ডিশনাল যে ক্লজটা সেখানে সব জায়গায় প্রেজেন্ট টেন্স, সব জায়গাতে প্রেজেন্ট টেন্স। সেই জন্য এটাকে আমরা বলছি প্রেজেন্ট কন্ডিশনাল। তো এটাও আমরা মাথায় রাখবো যে ফার্স্ট কন্ডিশনাল আর একটা নাম হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনাল। ইট উইল হেল্প আস, ঠিক আছে, আমাদেরকে এটা হেল্প করবে মনে রাখতে যে এটা আমরা কিভাবে কোন কন্ডিশনটা শনাক্ত করব। যখন কন্ডিশনালের যে ক্লজটা থাকবে সেখানে প্রেজেন্ট টেন্স থাকবে, তখন আমরা বুঝে যাব আসলে পরের অংশের রেজাল্ট যেখানে, সেখানে আমাদের ফিউচার দিতে হবে, অর্থাৎ উইল প্লাস ভার্ব ওয়ান দিতে হবে। আচ্ছা, সো ফার আমরা যতটুকু আলোচনা করলাম ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, এগুলোকে আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আচ্ছা, ক্লাসে তানভীর জয়েন করেছে, ওয়েলকাম তানভীর। তানজিলা নূর আফরিন, মারুফ বলছেন বেস্ট ক্লাস, থ্যাংক ইউ মারুফ। সবাই একটু প্লিজ লেট মি নো আমরা যতটুকু আলোচনা করেছি ততটুকু অংশ বুঝতে পেরেছি কিনা। তাহলে আমরা এরপর আরো একটু বেশি ডিটেলসে যাব। আর এই দুইটা আসলে অতটা বেশি কঠিন না। হ্যাঁ, আমাদের পরের যে দুটো অংশ আছে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, বিশেষ করে এই দুইটা থেকে কিন্তু অ্যাডমিশনে যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রশ্নগুলো বেশি এসে থাকে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশনালটা আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি যে এই জায়গাতে প্রেজেন্ট সিম্পল থাকবে ইফ যুক্ত ক্লজে। শুধু ইফ বলছি মানে যে ইফ বোঝাচ্ছি এটা কিন্তু না, ইফ এর সাথে আপনি ওই যে প্রোভাইডেড দ্যাট, তারপরে আমরা যে আনলেস, এগুলো সবই কিন্তু ধরে রাখবো। হ্যাঁ, আর পরের অংশে আমরা ফিউচার অর্থাৎ উইল প্লাস ভার্ব ওয়ান, এইটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে যে ইফ হি স্টাডিজ হার্ড, প্রেজেন্ট টেন্স, পরে ফিউচার ইনডিফিনিট। এখানে আরেকটা ইস্যু আছে, ইস্যুটা হচ্ছে শুধু প্রেজেন্ট টেন্স মানে যে প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ ভার্ব ওয়ান, ব্যাপারটা কিন্তু তা না। ফার্স্ট কন্ডিশনালে আরেকটা অংশ কিন্তু থাকে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ইফ হি হ্যাজ স্টাডিড হার্ড, সে যদি কঠোর পড়াশোনা করে থাকে, কঠোর পরিশ্রম করে থাকে,
তবুও কিন্তু আপনি দেখেন ফিউচারেই বলবেন। সবসময় একটা সহজ টেকনিক শিখে দিই, কন্ডিশনাল সেন্টেন্সটা বোঝার, কন্ডিশনাল সেন্টেন্সটা উত্তর করতে পারার একটা সহজ স্ট্র্যাটেজি হচ্ছে আপনাকে বাংলাতে ওই পুরো বাক্যটা বলার চেষ্টা করবেন, দেখুন বাংলাতেই চলে আসছে। আপনি যখন বলবেন যে তুমি যদি কঠোর পড়াশোনা করো, কঠোর পরিশ্রম করো, তুমি পরীক্ষায় পাশ করতে পেরেছিলে, পারবে, পারো, কোনটা বাংলাতে বলতে গেলেই কিন্তু এটা চলে আসে অটোমেটিক্যালি, যে তুমি যদি কঠোর পড়াশোনা করো, কঠোর পরিশ্রম করো, তুমি পরীক্ষায় ভালো করতে পারবে, তুমি জীবনে উন্নতি করতে পারবে। পারবে মানে কি ফিউচারকে বোঝাচ্ছে না, ভবিষ্যৎকে বোঝাচ্ছে। তাহলে ভবিষ্যৎকে যদি বুঝায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবো যে এখানে আমাদের অবশ্যই উইল প্লাস ভার্বের বেস ফর্ম চলে আসে। এখন যদি আমরা নেগেটিভ কন্ডিশনে আসি, এই যে আনলেস হি স্টাডিজ হার্ড, তাহলে সে যদি না সে কঠোর পড়াশোনা করে, হি উইল নট হতে পারে, এটা কন্ট্রাকশন ফর্মে আমরা ওন্ট এটাও বলতে পারি, পাস দ্য টেস্ট। তাহলে আমরা এখন কি মাথায় রাখবো যে আমাদের শর্তযুক্ত ক্লজে যদি প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে, তাহলে আমরা আমাদের যেটা ফলাফল থাকবে রেজাল্ট, সেখানে আমরা ফিউচার ইনডিফিনিট দেবো। অ্যাজ সিম্পল এজ দ্যাট, এখানে আর কোনো কনফিউশন থাকার সুযোগ নেই। আচ্ছা, এখন আসি আমরা সেকেন্ড কন্ডিশন। এখন সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে যেটা আমাদের মাথায় রাখতে হবে, সেকেন্ড কন্ডিশনকে আমরা কি বলছি, আমরা বলছি আনরিয়েল, তাই না? সেকেন্ড আর থার্ড কে কেন আনরিয়েল বলছি, বিকজ এটা এখন আর পসিবল না। কারণ কি, দেখেন, ইফ আই ওন দ্য লটারি, আমি যদি লটারিটা জিততাম মানে কি, আমরা জানি বাংলা ক্রিয়াতে ল লেলাম ততে তাম এগুলা থাকলে কি হয়, সেগুলা অতীত কালকে বোঝায়। আমি যদি জিততাম তাহলে আমি এটা করতাম, দেখেন বাংলাতে এইভাবে চলে আসে না? তো এটা তো সম্ভব না, এটা তো হয়ে গেছে, সেই জন্য এটাকে আমরা বলছি এটা আনরিয়েল কন্ডিশন। ইফ আই ওন দ্য লটারি, এটা কিভাবে বুঝলাম যে এটা ফার্স্ট কন্ডিশন বা জিরো কন্ডিশন না, বিকজ এটা আছে পাস্ট টেন্সে। পাস্ট মানেই আর আমরা জিরো অথবা ফার্স্ট কন্ডিশনকে এখানে প্রশ্নতেই আনবো না। ঠিক আছে, তাহলে আমরা একটু মাথায় রাখবো আমাদের যে শর্ত সাপেক্ষ সেন্টেন্স আমরা অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স পড়ছি, সেখানে একটা অংশ থাকে কন্ডিশনের আর একটা অংশ থাকে ফলাফলের। তো কন্ডিশনের অংশ যদি আমরা ভার্ব টু দেখতে পাই অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম দেখতে পাই, তাহলে সেটা হবে সেকেন্ড কন্ডিশন, বা এটাকে আরেকভাবে বলে পাস্ট কন্ডিশনাল। ওই যে আমি বললাম প্রেজেন্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল, এইটা মাথায় রাখলে আমাদের জন্য ইজিয়ার, বিকজ এই পাস্ট দিয়ে আমরা তখন এটার সাথে রিলেট করতে পারবো। এই পাস্ট মানে কি, পাস্ট মানে হচ্ছে আমাদের এই যে সাবঅর্ডিনেট ক্লজটা আছে, সাবঅর্ডিনেট ক্লজ মানে এই ক্লজ কিন্তু নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না। তাহলে ইফ আই ওন দ্য লটারি, আমি যদি লটারিটা জিততাম, এইটুকু বলে আপনি শেষ করে দেন, দেখেন দিস ইজ নট কমপ্লিট, তাই না? তাহলে আমি যদি জিততাম, এখন বাংলায় একটু চেষ্টা করেন তো, বাংলায় আপনি কি বলবেন, আমি যদি লটারিটা পেতাম, আমি যদি লটারিটা জিততাম, তাহলে আপনি কি করতেন? এইটা যে দিতে হবে ব্যাপারটা এমন না, ইট ডিপেন্ডস। এই যে আমি এইচএসসির কথা বলছি, এইচএসসি তে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স যে এই টপিকটা, সেখানে কিন্তু অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্স থেকে এক বা একাধিক প্রশ্ন থাকে, প্রতিবার থাকে। আপনি বিগত 10 বছর 15 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করেন, প্রত্যেকটা জায়গাতে আছে। তো তখন আমাদের একটা আসলে সমস্যা হয়ে যায় যে আমাদের তো ওইখানে কি দেওয়া থাকে, আমাদের যেহেতু কমপ্লিটিং সেন্টেন্স টপিকটার নাম, তো এখানে একটা থাকে ইনকমপ্লিট অংশ, যেমন ইফ ইউ ওয়ার্কড ফাস্ট, তারপরে এরকম শূন্যস্থান দেওয়া থাকে, আমাদের সেটা কমপ্লিট করতে হয়। তাহলে এখন দেখেন আপনি এটা পড়বেন আগে, যদি তুমি দ্রুত হাঁটতে, ওয়ার্কড এটা কিসে আছে, এই যে লাস্টে ইডি যুক্ত, বুঝতেই পারছি আমরা এটা পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট মানেই যেখানে আমাদের কন্ডিশন যুক্ত যে ক্লজটা, সেখানে যদি পাস্ট দেওয়া থাকে বুঝতে হবে এটা সেকেন্ড কন্ডিশনাল। তাহলে সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে আমরা পরবর্তীতে কি করব, আগে আপনি বাংলাতে চিন্তা করেন যে তুমি যদি একটু দ্রুত হাঁটতে, তাহলে তুমি ট্রেনটা ধরতে পারতে, তুমি তাহলে ক্লাসটা করতে পারতে। দেখেন আমি যে কোনো কিছু বলতে পারি, ইট ডিপেন্ডস। তাহলে আমি কিন্তু এখানে বলছি না যে তুমি ক্লাসটা করতে পারবে, আমি বলছি করতে পারতে। কেন? কারণ ওটা তো অলরেডি পাস্টে হয়ে গেছে। আমি আগে সাবজেক্টটা নিব, তাহলে তুমি যদি দ্রুত হাঁটতে, তুমি ক্লাসটা করতে পারতে, সাবজেক্ট কে, তুমি, অর্থাৎ ইউ, তাহলে ইউ। এখন দেখেন এই যে ভার্বের আগে আমরা ফার্স্ট কন্ডিশনালে বলেছিলাম কি, যে সাবজেক্টের পরে একটা উইল নিবেন, তারপরে সেখানে ভার্বের বেস ফর্ম দিয়ে দিবেন। এই জায়গাটা আপনি যেটা করবেন, সাবজেক্টের পরে ওই যে উইল বলেছিলাম না, ওইটাকেও তো পাস্ট করতে হবে। তাহলে আপনি এখানে করতে পারেন কি,
উইলের পাস্ট হচ্ছে উড, অথবা আপনি এখানে বলতে পারেন কুড, অথবা আপনি বলতে পারেন মাইট। ঠিক আছে, তাহলে ইউ, আমি বললাম ইউ কুড, তুমি ক্লাসে উপস্থিত হতে পারতে, তাহলে ইউ কুড উপস্থিত হওয়া কি অ্যাটেন্ড, অ্যাটেন্ড দা ক্লাস। লক্ষ্য করেন তাহলে এই জায়গাতে আমাদের যেই শর্তটা, ঠিক আছে, শর্তটা ছিল তুমি যদি একটু দ্রুত হাঁটতে, ইফ ইউ ওয়াক ফাস্ট, তুমি যদি দ্রুত হাঁটতে, ইউ কুড অ্যাটেন্ড দা ক্লাস। তাহলে এই জায়গাতে আমাদের সাবজেক্ট প্লাস কুড উড অথবা মাইট, আর কুড উড মাইট হচ্ছে মডেল ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব গুলো আপনাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। রাইট ফর্ম ভার্বের একদম প্রথম নিয়মই হচ্ছে এটা, যে সবসময় মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, মানে মূল ভার্বের। তাহলে মডেল অক্সিলারি ভার্ব কোনগুলা? ওই যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। তাহলে আমরা ওই যে ফার্স্ট কন্ডিশনালে বলেছিলাম সাবজেক্ট প্লাস উইল, উইলটাও যেমন একটা মডেল অক্সিলারি ভার্ব, ঠিক উড, কুড, মাইট এগুলো তো মডেল অক্সিলারি। তো এর পরের ভার্ব, উইলের পরেও যেমন ভার্ব অংশ আছে, এই উইল, কুড, উড এগুলোর পরেও কিন্তু ভার্বের বেস ফর্মটাই বসবে। এখানে কিন্তু কোনো ধরনের পার্থক্য নেই। তাহলে আমরা যদি এখানে নেগেটিভ কন্ডিশনটাও দেখি, আনলেস হি স্টাডিড, তাহলে এই যে স্টাডিড এটা কিন্তু আমরা বুঝতেই পারছি পাস্ট। তাহলে যদি না সে কঠোর পড়াশোনা করতো, কঠোরভাবে পরিশ্রম করতো, হি, এই যে এখানে আমরা শুধু উড বললে কি হবে? উড নট দিতে হবে না? মাথায় রাখেন কিন্তু সবসময় আনলেস থাকলে সেটা নেগেটিভ কন্ডিশন, অর্থাৎ আমাদের যেটা আছে, ফলাফল আছে, সেখানেও কিন্তু আমাদের একটা নেগেটিভ অর্থ থাকতে হবে। এটা সবসময় যে উইল বা উডের সাথে আপনাকে নট যুক্ত করতে হবে ব্যাপারটা এমন না। আপনি যে এই জায়গাতে যে ভার্বটা দিচ্ছেন, আপনি চাইলে এটাকেও কিন্তু নেগেটিভ করতে পারেন, তখন কিন্তু আর উইল উডের পরে আপনার নট ব্যবহার করার দরকার নেই। আমি একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন এইটাই আমি এইভাবে লিখতে পারি না, হি, কারণ আমি এখানে উডের পরে নট দিতে যাচ্ছি, তাহলে হি উড ফেইল দ্য টেস্ট। দেখেন এই যে নট পাস, এইটা মানেই তো ফেল। তাহলে এই ফেল দিলে তখন কিন্তু আমার উডের পরে বা উইলের পরে নট দেওয়ার কোনো দরকার নেই। আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা স্ট্রাকচারটা আরেকবার ভালো করে দেখে নিই, যে আমাদের তাহলে যেটা শর্তযুক্ত ক্লজ থাকবে, অর্থাৎ যেটাকে আমরা বোঝার সুবিধার্থে শুধু ইফ বলছি, আবারও বলছি এখানে কিন্তু ইফ এর সাথে আমরা আনলেস থেকে শুরু করে বাকিগুলোও মাথায় রাখবো। তাহলে এইটা থাকবে। তারপর আমাদের একটা পাস্ট সিম্পল টেন্সে বাক্য থাকবে। পাস্ট সিম্পল মানে হচ্ছে ভার্ব টু। এইটা যদি থাকে আমরা তখন বুঝে নিব যে এটা হল সেকেন্ড কন্ডিশনালকে বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, রেজাল্টের অংশে সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা উড অথবা কুড অথবা মাইট এই মডেল অক্সিলারি গুলো দিব। তারপর আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করবো, বাকিটা এক্সটেনশন অতিরিক্ত যেটা আছে। তাহলে এইটাকে যে আমরা উল্টা ভাবেও তো নিতে পারি। আমি সবসময় বলেছি যে আমরা একটা ফরম্যাট দেখেই মনে করবো না যেটা আমাদের বেদ বাক্য ওইটাই হবে। যেমন আমাদের কিন্তু এই জায়গাতে শর্তটা পরে দেওয়া আছে। তাহলে আমরা এটা প্রথমে যদি দেখি, আই কুড রিচ দেয়ার অন টাইম, আমি সেখানে যথাসময়ে উপস্থিত হতে পারতাম। এই দেখেন তো এখানে কুড প্লাস ভার্ব ওয়ান। তাহলে আমাদের এইচএস এর কথা বলছি, যখন ওই যে কমপ্লিটিং সেন্টেন্সে প্রথমে শর্ত দিয়ে ফলাফলটা আমাদের লিখতে হতে পারে, আবার শুধু ফলাফলটা দেওয়া থাকবে, এখানে ইফ থেকে আপনাকে এখানে দিয়ে দেবে গ্যাপ, আপনি এটা কমপ্লিট করেন। তো তখন আপনি কিভাবে মাথায় রাখবেন? আপনি এখানে দুইটা স্ট্রাকচারে আপনার মাথায় থাকতে হবে, যে যখন সেকেন্ড কন্ডিশনাল হয় তখন আমাদের কন্ডিশনাল যে ক্লজটা থাকে সেখানে কি থাকে? পাস্ট সিম্পল অর্থাৎ ভার্ব টু। আর ফলাফলের ক্ষেত্রে আমরা দিই উড, কুড, মাইট প্লাস ভার্ব ওয়ান। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কুড প্লাস ভার্ব ওয়ান আছে। তাহলে এটা সেকেন্ড কন্ডিশন, অর্থাৎ আমাদের যেটা শর্তযুক্ত হবে সেখানে অবশ্যই সাবজেক্ট প্লাস শুধু ভার্ব টু হবে। তাহলে আমি যথাসময়ে সেখানে উপস্থিত হতে পারতাম ইফ আই, এই যে দেখেন লিভ, লিভ মানে কোনো জায়গায় প্রস্থান করা, ঠিক আছে? লিভটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম। তাহলে লিভের ভার্ব টু পাস্ট ফর্ম হচ্ছে লেফট, তাহলে এখানে আমরা লেফট দিব। ইফ আই লেফট হোম আর্লি, তাহলে আমি যদি
বাসা থেকে একটু তাড়াতাড়ি বের হইতাম, তাহলে আমি সেখানে যথাসময়ে উপস্থিত হতে পারতাম। আনলেস রাজু টোল্ড মি অ্যাবাউট দ্য নিউজ, তাহলে রাজু যদি আমাকে এই সংবাদটা সম্পর্কে না বলতো, এই যে আনলেস, তাহলে যদি না, ঠিক আছে, যদি না বলতো আই, তাহলে দেখেন এখানে টোল্ড আছে ভার্ব টু, তাহলে আমরা এখানে জানি সাবজেক্টের সাথে উড কুড বা মাইট প্লাস ভার্ব ওয়ান হবে। তো যেহেতু এখানে আনলেস আছে, আমরা এই উড কুড মাইটের সাথে একটা নট যুক্ত করেছি, তাহলে আই উড নট নো ভার্ব ওয়ান এনিথিং। তাহলে রাজু যদি আমাকে ওই সংবাদটা সম্পর্কে না বলতো, তাহলে আমি কিছুই জানতাম না, আই উড নো এনিথিং। আশা করছি আমরা সেকেন্ড কন্ডিশনালটা মোটামুটি সবাই বুঝতে পেরেছি, যে আমাদের একটা কন্ডিশনাল যে ক্লজটা সেখানে আমাদের পাস্ট ইনডিফিনিট থাকবে, আর যেটা ফলাফল সেখানে আমরা উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম দিব। অ্যাজ সিম্পল এজ দ্যাট, কিপ ইট সিম্পল, ঠিক আছে? এত বেশি গভীরে যেতে গেলে আবার সমস্যা, আমরা তখন মনে হয় যে কিছুই বুঝি না। আচ্ছা, সোফার আমরা সেকেন্ড কন্ডিশনাল পর্যন্ত কে কতটুকু বুঝতে পেরেছি? আচ্ছা, অর্ণিকা দিশা ক্লাসে যুক্ত হয়েছে, ওয়েলকাম অর্ণিকা। ইয়ানা ক্লাস করছেন। আমরা কি সেকেন্ড কন্ডিশনাল পর্যন্ত বুঝতে পেরেছি? দেখেন, এরপরে কিন্তু আমাদের কিছু প্র্যাকটিস প্রশ্ন আছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমরা ক্লাসের শেষ পর্যন্ত আজকে থাকবো, এবং আপনাদের যত প্রশ্ন আছে যা আছে আপনারা সেগুলো কমেন্টে করতে পারেন। আমরা একটা ইন্টারেক্টিভ ক্লাস করতে চাই আর কি। সেকেন্ড কন্ডিশন যদি আমরা বুঝে থাকি, এরা বলছেন জি স্যার। আচ্ছা, তাহলে আমরা থার্ড কন্ডিশনাল চলে যাব। আসলে মূল কালপ্রিট হচ্ছে এই ভদ্রলোক, থার্ড কন্ডিশনাল, ঠিক আছে? এখান থেকে যত ধরনের কমপ্লিকেটেড প্রশ্ন, যত ধরনের আমাদের ডিফিকাল্ট প্রশ্নগুলো থাকে, তাহলে আমরা এটাকে বোঝার জন্য যদি আমরা পূর্বের যে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন এগুলো যদি না বুঝে থাকি, আমি আবারও বলছি এটা কিন্তু খুব ভালো মতো আমরা বুঝতে পারবো না। তাহলে এই জায়গাতে প্রথমে আমি যেটা বলতে চাই, দেখেন আমরা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল যেটা, সেটাকে বলছিলাম যেটা পসিবল না, এটাও কিন্তু ইম্পসিবল থার্ড কন্ডিশনাল, এইটাও কিন্তু অতীতের আনরিয়াল পাস্ট কে বোঝাচ্ছে। যেমন ইফ উই হ্যাড লেফট আর্লিয়ার, ওই যে আগে যে সেন্টেন্সটা, ইফ উই লেফট আর্লিয়ার, আর এখানে জাস্ট হ্যাডটা যুক্ত হচ্ছে, তাহলে হ্যাড প্লাস ভার্ব থ্রি, এটা কোন টেন্সকে বোঝায়? সবসময় আমরা মাথায় রাখবো, হ্যাভ হ্যাজ হ্যাড আসা মানেই, হ্যাভ হ্যাজ হ্যাড এইগুলা আসা মানেই, যদি সেন্টেন্সে এইগুলা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তারপরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এবং এটা সবসময় পারফেক্ট টেন্সকে বোঝাবে। ইট অলওয়েজ রেফার্স টু পারফেক্ট টেন্স। এবং পারফেক্ট টেন্স তো অনেক ধরনের হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, ফিউচার পারফেক্ট হতে পারে। তো প্রেজেন্ট পারফেক্ট কোনগুলা? এই দুটোর মধ্যে প্রেজেন্ট দেখেন, এই দুটা, তাহলে হ্যাড বা হ্যাজ প্লাস ভার্ব থ্রি, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর হ্যাড, হ্যাড মানেই তো পাস্ট, তাহলে হ্যাড প্লাস ভার্ব থ্রি হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে আপনি মাথায় রাখবেন, আমাদের যেটা শর্তযুক্ত ক্লজ থাকবে সেখানে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে আমরা ফলাফলের ক্ষেত্রে ওই যে সেকেন্ড কন্ডিশনে আমরা কি বলছিলাম, উড কুড মাইট প্লাস ভার্ব ওয়ান বলছিলাম না? এখানে শুধু আপনার অতিরিক্ত একটা যুক্ত হবে হ্যাভ, আর হ্যাভ চলে আসলে তারপরে কিন্তু ভার্বটা কখনোই বেস ফর্মে বসতে পারে না, তখন আমরা কি করব, ভার্ব থ্রি দিয়ে দেব। এইটাই ডিফারেন্স বিটুইন দ্য সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালের আরেকটা নাম হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশনাল। তাহলে আমরা থার্ড কন্ডিশনালটা কিভাবে আইডেন্টিফাই করব, ভালো করে আবার বলছি, আমাদের যেটা শর্তযুক্ত ক্লজ থাকবে সেখানে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে হ্যাড থাকবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, এবং আমরা যেটা ফলাফল দিব সেখানে আমরা সাবজেক্ট দিব, এই যে উড কুড মাইট, এটা সেকেন্ড কন্ডিশনালের মতোই দিব, কিন্তু এখানে অতিরিক্ত করে যেটা আসবে সেটা হচ্ছে এই যে ওইখানে শুধু ভার্ব টু ছিল, আর এখানে কি হ্যাড প্লাস ভার্ব থ্রি না? তো এই হ্যাডটাকে আমাদের কি করতে হবে, হ্যাডটাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে, কিন্তু হ্যাড তো আমরা দিতে পারবো না, কেন? কারণ এই যে আমরা বললাম ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট, এগুলোকে সবসময় কি বলা হয়, মডেল অক্সিলারি। সো মডেল অক্সিলারি পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসাতে হয়, তাহলে হ্যাড এর বেস ফর্ম
হ্যাভ। সেই জন্যই কিন্তু আমরা এখানে কখনো আমরা কিন্তু বলি না যে ক্যান হ্যাড, আমরা বলি কি ক্যান হ্যাভ। ঠিক আছে, তাহলে এইটা আমরা যদি আরেকটু ডিটেলসে দেখি, কারণ এই জায়গাতে আমাদের একটু ইস্যু আছে, সেটা হলো এই যে ইফ দিয়ে যে শুরু হচ্ছে, তারপরে আমরা বলছি হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকবে, এইটাই কিন্তু ঠিক এই স্ট্রাকচারেও বসতে পারে। এখানে ইফটা আসবেই না, এটা শুরুই হবে হ্যাড দিয়ে, এবং হ্যাড এর পরে এখানে সাবজেক্ট আসবে, তারপরে এখানে ভার্ব থ্রিটা আসবে। মানে এখানে হ্যাড এর পরে ইমিডিয়েটলি ভার্ব থ্রি চলে আসছিল, আর এই জায়গাতে হ্যাড আর ভার্ব থ্রির মাঝখানে একটা সাবজেক্ট চলে আসবে। তো এইটা হ্যাড দিয়েও যদি কোনো সেন্টেন্স শুরু হয়, আমরা তখন মাথায় রাখবো এটাও কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স হতে পারে। তো এটা সম্পূর্ণটা আমরা পড়বো, পরে দেখবো যে এটা কি কোনো শর্ত সাপেক্ষ, শর্ত বোঝাচ্ছে কিনা। যেমন আমরা যদি প্রথম যে স্ট্রাকচারটা আছে এটা দিয়ে একটা সেন্টেন্স দেখি, এই যে ইফ সাবজেক্ট আছে, ঠিক আছে, ইফ শি হ্যাড গন, তাহলে হ্যাড প্লাস ভার্ব থ্রি, তাহলে ইফ শি হ্যাড গন টু কলেজ, সে যদি কলেজে যেত, শি উড হ্যাভ নোন দা হোমওয়ার্ক, সে যদি কলেজে যেত তাহলে সে বাড়ির কাজ সম্পর্কে জানতে পারতো। তাহলে এই যে এখানে হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে, সেই জন্য কিন্তু আমরা এখানে উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি দিচ্ছি। তো এইটাকেই আমরা কিন্তু ঠিক এইভাবে উপস্থাপন করতে পারি। আমরা কি বলছিলাম যে ইফটা বাদ চলে যাবে, এই হ্যাডটা চলে আসবে সামনে, আর সাবজেক্টটা চলে যাবে এই হ্যাড আর ভার্ব থ্রির মাঝখানে। তাহলে হ্যাড শি গন টু কলেজ, এইটা আর এইটা কমপ্লিটলি সেম, এখানে কোনো ডিফারেন্সই নেই। ঠিক আছে, ইফ শি হ্যাড গন টু কলেজ আর হ্যাড শি গন টু কলেজ একদম সিমিলার। তো আমরা এটা দেখে যাতে বিভ্রান্ত না হই, আমরা জাস্ট মাথায় রাখবো এটা যে আমাদের এই অংশটাতে যে ভার্বটা আছে এটা কোন টেন্সে আছে। দেখেন হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে হ্যাড প্লাস ভি থ্রি মানে হচ্ছে পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে আমরা ফলাফলে জানি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি। তাহলে এই যে উড হ্যাভ ভার্ব থ্রি, বাকিটা বসে যাবে। এখন এই জায়গাতে সব থেকে বেশি ঝামেলাপূর্ণ যেটা, এই যে ইফ আই হ্যাড অ্যান আইফোন, অনেকে যেটা করে হ্যাড দেখেই সাথে সাথে মনে করে যে এটা তো থার্ড কন্ডিশন, তাহলে পরে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি হবে। কিন্তু আপনাকে আগে দেখতে হবে হ্যাভের তো দুইটা ইউজেবিলিটি আছে, তাই না? হ্যাভ একটা হতে পারে অক্সিলারি ভার্ব, আবার হ্যাভ এটা কিন্তু একটা মেইন ভার্বও হতে পারে। হ্যাভ যখন মেইন ভার্ব, এটার অর্থ হয় হচ্ছে থাকা, আছে। যেমন দেখেন আমি যদি বলি আই হ্যাভ আ কার, এখানে হ্যাভটা কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব না, এখানে হ্যাভটা মেইন ভার্বে কাজ করছে। আমার একটা গাড়ি আছে, তো এখানে কিন্তু একটা অর্থ আছে হ্যাভের। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ বট আ কার, এখন দেখেন এই হ্যাভ মানে কিন্তু থাকা বা আছে বোঝাচ্ছে না, বরং এই হ্যাভটা একটা অক্সিলারি ভার্ব, কারণ এরপরে আরেকটা ভার্ব আছে মেইন ভার্ব ভি থ্রি। আমরা বলেছি হ্যাভ হ্যাজ হ্যাড আসলে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলবে। তো এখানে হচ্ছে আমি একটা গাড়ি কিনেছি এরকম বোঝাচ্ছে। তাহলে আপনাকে এখন দেখতে হবে এই যে আমরা ইফ আই হ্যাড অ্যান আইফোন, এই হ্যাডটা কি পারফেক্ট টেন্সের কাজ করছে নাকি এটা একটা মেইন ভার্বের কাজ করছে। এখানে কিন্তু হ্যাড এর পরে অন্য কোনো ভার্ব দেয়া নেই। সো এই যে অংশটা, এই যে ক্লজটা, আমাকে বলেন তো এই ক্লজে কোন টেন্স? এই ক্লজের টেন্স কিন্তু এই যে মেইন ভার্বের ভার্ব টু তে আছে, অর্থাৎ পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স যদি হয় আমরা বলেছি সেটা সেকেন্ড কন্ডিশনাল, আর পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে আমরা সেটা বলেছি থার্ড কন্ডিশনাল। তাহলে আমরা মাথায় রাখবো যদি শুধু একটা ভার্ব থাকে এবং সেটা ভি টু তে থাকে তাহলে সেটা পাস্ট টেন্স সেকেন্ড কন্ডিশনাল, আর যদি দুইটা ভার্ব থাকে একটা হ্যাড প্লাস ভার্ব থ্রি তাহলে সেটা থার্ড কন্ডিশনাল। তাহলে এইটা কিন্তু মোটেও থার্ড কন্ডিশনাল না, সেই জন্য আমরা যদি এখন উড হ্যাভ দি তারপরে ভার্ব থ্রি দি, এটা কিন্তু ভুল হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? ইফ আই হ্যাড অ্যান আইফোন, তাহলে এটা সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালে আমরা জানি সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্ব ওয়ান। তাহলে আমার যদি একটা আইফোন থাকতো, ইফ আই হ্যাড অ্যান আইফোন আই উড ক্লিক সাম গ্রেট ফটোস, আমি কিছু অসাধারণ ছবি তুলতাম। আশা করছি এই যে কনফিউশনটা এটা বোঝা গেছে। তাহলে আমাদের মূলত থার্ড কন্ডিশনাল থেকে এই একটা ট্রিকি জায়গা থাকে
অনেকে জাস্ট এই হ্যাড দেখে মনে করে এটা থার্ড কন্ডিশনালের নিয়মে বসায় দেয়। তো ওইখানে আমরা সবসময় মাথায় রাখবো যেখানে হ্যাভটা কি আমাদের এই যে হ্যাডটা আছে এটা কি মেইন ভার্ব নাকি এটা অক্সিলারি ভার্ব। তো এইটা মাথায় রাখলে আমাদের আসলে এই কনফিউশনটা দূর হয়ে যাবে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এখন কিছু কমেন্ট দেখি আমরা তাহলে। আপনারা যারা ক্লাস করছেন একটু প্লিজ লেট মি নো। আমরা জিরো কন্ডিশনাল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অনেকগুলো কন্ডিশনাল নিয়ে আলোচনা করেছি। আপনাদের কন্ডিশনাল সম্পর্কে এখন আইডিয়া কেমন? কন্ডিশনাল কি আমরা বুঝতে পারছি কিনা, কোনো জায়গায় কোনো ইস্যু মনে হচ্ছে কিনা, স্পেসিফিক কোনো কন্ডিশন নিয়ে যদি সমস্যা থাকে? আই উইশ আই ওয়ার এ বার্ড, এটা কি কন্ডিশন? না, এটা কন্ডিশন। এটা হচ্ছে উইশ করছে, ঠিক আছে, যে আমি যদি একটা পাখি হইতাম। আপনি যদি এরকমটা বলেন যে ইফ আই ওয়ার এ বার্ড, আচ্ছা এটা ভালো একটা প্রশ্ন, আমরা এটা নিয়ে একটু আলোচনা করতেই পারি। দেখেন, অতিল এটা উত্তর দিয়ান। ইফ আই, আচ্ছা এখানে আর একটা ইস্যু, সেটা হচ্ছে আয়ের সাথে তো ওয়াজ হওয়ার কথা, এখানে ওয়ার কেন হলো? ঠিক আছে, কারণ দিস ইজ আনরিয়েল ফাস্ট, এটা আনরিয়েল, কখনো হইতেই পারে না, ইম্পসিবল ফাস্ট, ঠিক আছে, আমি কখনোই পাখি হতে পারবো না। তাহলে ইফ আই ওয়ার আ বার্ড, তো এরকম যেগুলো আনরিয়েল পাস্ট হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিভার্ব সবসময় ওয়ার ব্যবহার করি, সেটা আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক। তাহলে এখন আমরা এখানে কিন্তু একটা শর্ত বোঝাচ্ছি যে আমি যদি একটা পাখি হতাম, তাহলে এই জায়গাতে আমরা যদি কমপ্লিট করার চেষ্টা করি কি দিব, আমরা প্রথমে আগে দেখবো যে এটা কোন কন্ডিশন। তাহলে সাবজেক্টের পরে দেখেন তো এটা ভার্ব মানে কোন টেন্স আছে, কোন টেন্স আছে একটু বলেন। ওয়্যার হচ্ছে ভার্ব টু, তাহলে ভার্ব টু যদি হয় সেটা কি পাস্ট, আর পাস্ট মানে হচ্ছে এটা সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল যদি হয় তাহলে আমাদের সাবজেক্টের পরে উড কুড মাইট প্লাস ভার্ব অন দিতে হবে। তাহলে আমি যদি একটা পাখি হতাম, বাংলাতে চিন্তা করেন, এটাকে একটু যদি আমরা হচ্ছে সম্পূর্ণ করার চেষ্টা করি, আমি যদি পাখি হতাম তাহলে আপনি হচ্ছে আমি তাহলে উড়ে যেতাম তার কাছে, ঠিক আছে, কারণ তার বাসা থেকে তার ফোন কেড়ে নিয়েছে, আপনি তার সাথে যোগাযোগ করতে পারছেন না, তা আপনি পাখি হয়ে তার কাছে উড়ে যেতেন। তাহলে কে উড়ে যেত? আমি, তাই আমি সাবজেক্ট বসাই দিলাম। এখন ভার্বের আগে কি আসবে? ওই যে উড কোড এগুলো দিতে হবে। তাহলে আই কোড অথবা আই উড, উড়ে যাওয়া ইংলিশ কি? ফ্লাই। তো এটা আমরা কিন্তু চেঞ্জ করব না, কারণ মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আই কুড অর আই উড ফ্লাই টু হার হাউস। এক্স্যাক্টলি, এই তো সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, আরো অনেকেই ক্লাস করছেন, দেখে খুবই ভালো লাগছে। তানভীর বলছেন ক্লিয়ার, অবন্তিকা বলছেন সবগুলো বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আমরা কি থার্ড কন্ডিশনালটা বুঝতে পেরেছি? কারণ ওইটাই আমাদের সব থেকে বেশি কাজে লাগবে আর কি। যদি বুঝে থাকি, এখন নাও ইজ দ্য টাইম আমরা আমাদের যেগুলো বুঝেছি সেগুলাকে একটু অ্যাপ্লাইড ফর্মে নিয়ে আসার। দেখেন, এই প্রশ্নগুলোর উত্তর আপনারা দিতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স কোন ধরনের বাক্য? একটু সবাই আমাকে জানিয়ে দেন, কন্ডিশনাল সেন্টেন্স কোন ধরনের বাক্য? এটা কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নাকি অ্যাসার্টিভ? আমরা কিন্তু অলরেডি এটা আলোচনা করেছি ক্লাসের শুরুতেই। মারুফ বলছেন বি, হ্যাঁ সবাই বলছেন বি, ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা, তাহলে ক্লাস আমরা করেছি। তাহলে কমপ্লেক্স কেন? কমপ্লেক্স কারণ একটা থাকে প্রিন্সিপাল ক্লজ যেখানে মূলত আমাদের ফলাফলটা দেওয়া থাকে, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ যেখানে আমাদের শর্তটা দেওয়া থাকে, ঠিক আছে। পরেরটা দেখেন, আনলেস ইউ ইনভাইট মি পার্সোনালি,
এইটা হচ্ছে একটা নেগেটিভ কন্ডিশন, আমরা বুঝতে পারছি, আনলেস দিয়ে শুরু হয়েছে। এবং আমরা সবসময় দেখবো কি, আমরা দেখবো হচ্ছে এখানে কোন টেন্স ব্যবহার করা হচ্ছে। তাহলে সাবজেক্টের পরে ভার্ব দেওয়া আছে ইনভাইট, which is in the present tense. তাহলে প্রেজেন্ট টেন্স যদি হয়, আমরা পরবর্তী অংশে কি করব, সাবজেক্ট প্লাস ফিউচার ইনডিফিনিট, মানে ফার্স্ট কন্ডিশনাল নিয়ম এটা। তাহলে এখন দেখেন তো কোনটাতে আমাদের এটা আছে, সাবজেক্ট প্লাস ফিউচার ইনডিফিনিট। তাহলে আই ডু নট অ্যাটেন্ড, দেখেন ডু নট অ্যাটেন্ড এটা হবে, উড অ্যাটেন্ড এটা হবে, উইল অ্যাটেন্ড নাকি ওন্ট অ্যাটেন্ড। অনেকে কিন্তু দেখার সাথে সাথেই সি নাম্বারটা সিলেক্ট করবে, কারণ এখানে হচ্ছে যে উইল প্লাস ভার্ব ওয়ান দেয়া আছে। কিন্তু তখন আমাদের দেখতে হবে যে ইজ ইট আ পজিটিভ কন্ডিশন অর নেগেটিভ কন্ডিশন। এখানে কিন্তু ইফ নেই, এখানে আছে আনলেস। তাহলে আনলেস থাকলে আমরা বুঝবো তখন উইলের সাথে অবশ্যই নট যুক্ত হবে। সেটা কোথায় আছে? মারুফ বলছেন দুয়ের ডি। আচ্ছা, নুসরাত জাহান বলছেন বি কমপ্লিট। আচ্ছা, এটা আগের সেন্টেন্স, এটা একটু জানাই দেন বাকিরা। আনলেস ইউ ইনভাইট মি পার্সোনালি, এখানে আমাদের তাহলে কোনটা হবে উত্তর? আচ্ছা, সবাই বলছেন ডি। আশা করছি বুঝতে পেরেছি আমরা তাহলে। আচ্ছা, এইটা দেখেন, এই যে হ্যাড দিয়ে শুরু হয়েছে, দেখার সাথে সাথে আমরা বুঝতে পারছি যে দিস ইজ আ থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। থার্ড কন্ডিশনাল হ্যাড প্লাস এই যে ভার্ব থ্রি, বি হচ্ছে ভার্ব ওয়ান আর বিন হচ্ছে ভার্ব থ্রি। তাহলে হ্যাড প্লাস ভার্ব থ্রি, যেটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, যেটা থার্ড কন্ডিশনালের বৈশিষ্ট্য। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফলাফল যেটা, সেখানে কি হয় জানো, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি। এটা কোথায় আছে বলেন একটু, বাকিরা চেষ্টা করেন এটা। তাহলে আই কুড, হ্যাড আই বিন অন টাইম, আমি যদি এখানে যথাসময়ে থাকতাম, আই কুড এনজয় দ্য হোল মুভি, এখানে কি এটা হবে? আই কুড বি এনজয়িং দ্য হোল মুভি, কুড হ্যাভ এনজয় দ্য হোল মুভি, নাকি কুড হ্যাভ এনজয়েড দ্য হোল মুভি? আমি যদি সেখানে যথাসময়ে থাকতাম, উপস্থিত হতাম, তাহলে আমি সম্পূর্ণ সিনেমাটা, সম্পূর্ণ মুভিটা উপভোগ করতে পারতাম। তাহলে আমাদের সবসময় স্ট্রাকচারটা দেখতে হবে, থার্ড কন্ডিশনালে ফলাফলটা কি হয় সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, ওয়াতিল বলছেন থ্রি হচ্ছে ডি। আচ্ছা, আর বাকিরা? ইয়াসিন আরফাত বলছেন ডি, মারুফ বলছেন ডি। এই তো গুড। তাহলে আমরা দেখছি এই যে কুড, তারপর আছে হ্যাভ, তারপর এনজয়েড। তো অনেকে প্রথম দেখাতে সিও বলতে পারে যে স্যার এখানে তো কুড হ্যাভ আছে, ভার্ব আছে, কিন্তু দেখেন সিতে যেটা সমস্যা, হ্যাভ আসা মানেই আমরা বলেছিলাম পরের ভার্বটা কি হবে, পরের ভার্বটা পাস্ট পার্টিসিপল, কিন্তু এনজয় হচ্ছে প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, সেই জন্য আমরা সি হচ্ছে না। উড বি এনজয়িং তো আগেই হবে না, আর কুড এনজয় এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালে, কিন্তু আমাদের বাক্যটা থার্ড কন্ডিশনালের, সেই জন্য আমাদের একমাত্র সঠিক উত্তর হচ্ছে ডি। ইয়ানা বলছেন ডি, তানভীর বলছেন ডি, সুরাইয়া বলছেন ডি, অবন্তিকা বলছেন ডি। তো ভেরি গুড। এখন আসেন আমাদের সেকেন্ড যে অংশটা আছে, এটা আমাদের এত বেশি সময় লাগবে না, এবং এইটা স্পেশালি যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন তাদের জন্য বেশি কাজে লাগবে। এমবেডেড কোয়েশ্চেন। এমবেডেড কোয়েশ্চেন হচ্ছে সম্প্রসারিত প্রশ্ন। তো প্রথমে আপনাদের আমি একটু প্রশ্ন করি, যেমন যারা আগে আমার ক্লাস করেছেন আমি আপনাদের মজা করে বলি যে প্রশ্ন কয় প্রকার। প্রশ্ন হচ্ছে দুই প্রকার। একটা প্রশ্ন হচ্ছে বাইনারি প্রশ্ন, আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটা ডিজিট আছে, তাই না, শূন্য এবং এক, জিরো অ্যান্ড ওয়ান। এছাড়া আমরা বলি ইয়েস, নো, অন, অফ। তো এইরকম প্রশ্ন দুই প্রকার। এক ধরনের প্রশ্ন যেগুলোর উত্তর ইয়েস আর নো দিয়ে দেওয়া সম্ভব। যেমন আপনি যদি এখন বলেন ডু ইউ নো মি, তুমি কি আমাকে জানো, তুমি কি আমাকে চেনো, এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর আপনি দুই ভাবে দিতে পারবেন। এক, আপনি বলবেন না, যদি আপনি না চিনে থাকেন, আর যদি চিনে থাকেন আপনি বলবেন ইয়েস। দেখেন এই প্রশ্নের উত্তর কিন্তু আর অন্য কোনো ভাবে সম্ভব না। তো এটাকে আমি বলি মজা করে যে দিস ইজ আ বাইনারি কোয়েশ্চেন। ঠিক আছে। আরেক ধরনের প্রশ্ন, যেমন আপনি যদি বলেন হোয়াট ডু ইউ এনজয় দ্য মোস্ট, সব থেকে তুমি কি উপভোগ করো,
এখন দেখেন আপনি কিন্তু ইয়েস নো বলতে পারবেন না, এখন আপনাকে এটা ডেসক্রিপটিভ একটা উত্তর দিতে হবে। আপনি বললেন যে আই এনজয় দ্য মোস্ট, তাহলে আপনি কি এনজয় করেন? আপনি বললেন যে লিসেনিং টু মিউজিক, রিডিং বুকস, ওয়াচিং মুভিজ, শোজ। সো এই অংশটা বুঝতে পেরেছেন কিনা? এখানে এটাকে আমি মজা করে বলি হেক্সাডেসিমাল, মানে এখানে আমাদের দেখবেন লেটার, ঠিক আছে, নিউমেরিক্যাল লেটার বাদ এখানে আমাদের চলে আসে অ্যালফাবেটিক্যাল লেটার। তাহলে এইখানে দুই ধরনের প্রশ্ন কিভাবে আমি আইডেন্টিফাই করি? একটা হলো অক্সিলারি ভার্ব দিয়ে যে প্রশ্নগুলো শুরু হয়। অক্সিলারি ভার্ব হচ্ছে বি ভার্ব, ওই যে am is are was were, হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড, শ্যাল হ্যাভ উইল হ্যাভ। তারপরে হচ্ছে ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি, এর সাথে যে মডাল অক্সিলারি চলে আসবে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এম টু, ইজ টু, আর টু, নিড, ওড টু, ইত্যাদি ইত্যাদি। তো যত ধরনের অক্সিলারি ভার্ব আছে সেইগুলো যদি আমাদের প্রশ্নের শুরুতে থাকে, আপনি ধরে নেবেন সেটা অবশ্যই একটা এই যে বাইনারি কোয়েশ্চেন, অর্থাৎ আপনি ইয়েস নো দিয়ে সেগুলোর উত্তর করতে পারবেন। আর যখন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বা ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে কোনো প্রশ্ন শুরু হবে, অর্থাৎ WH ওয়ার্ড যেগুলোকে আমরা বলি, হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, এইগুলো দিয়ে যখন প্রশ্ন হয় তখন সেগুলো কিন্তু আমরা ইয়েস নো না দিয়ে আমরা এরকম ডেসক্রিপটিভ অ্যান্সার দিতে হয়। এখন এমবেডেড কোয়েশ্চেন বলতে যে আমরা এত কিছু কেন বললাম, যাতে আমাদের এই বেসিকটা ক্লিয়ার থাকে। এমবেডেড কোয়েশ্চেন এমন একটা জিনিস যেটা এই যে প্রশ্ন, এই প্রশ্নটাকে আরেকটু প্রসারিত করে। দেখেন, an embedded question is always a complex sentence. একটু শোনা শোনা মনে হচ্ছে না? কারণ আমরা ওই যে কন্ডিশনাল সেন্টেন্স যখন আলোচনা করেছি তখন কিন্তু এটা বলেছি যে কন্ডিশনাল সেন্টেন্সও সবসময় কমপ্লেক্স হয়। ঠিক একইভাবে এমবেডেড কোয়েশ্চনও সবসময় কমপ্লেক্স সেন্টেন্স হবে, অর্থাৎ এখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আচ্ছা, প্রিন্সিপাল ক্লজ এন্ড সাবঅর্ডিনেট ক্লজ থাকে, which is very obvious, কারণ কমপ্লেক্স সেন্টেন্স মানে এটা হবেই। এখন আপনাকে মাথায় রাখতে হবে যে ক্লজ যেহেতু দুইটা, আমরা প্রশ্ন করছি, প্রশ্ন আমরা কোন ক্লজে করব? প্রিন্সিপাল ক্লজে প্রশ্ন থাকবে নাকি সাবঅর্ডিনেট ক্লজে প্রশ্ন থাকবে? সব সময় আমরা এই জিনিসটা যদি একটু দেখি, হ্যাঁ, দেখেন, প্রথমত আমাদের ইন্টারোগেটিভ ক্লজটা থাকতে হবে, তারপরে যে ক্লজটা সেখানে আমাদের অ্যাসার্টিভ থাকতে হবে, তারপরে আমাদের কোয়েশ্চেন মার্ক থাকতে হবে। এটা আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আমাদের জিনিসটা বুঝতে ইজি হবে। দেখেন, হোয়াট ইজ ইয়োর নেম, তো এটা একটা নর্মাল ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? যে তোমার নাম কি, এখানে কিন্তু অন্য কোনো আর ক্লজ ক্লজ নাই, এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটা সাবজেক্ট, একটা ফিনাইট ভার্ব। সাবজেক্ট এখানে পরে দেখছেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় মাথায় রাখবেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স তখনই হয় যখন সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা থাকে, মানে ভার্ব সাবজেক্টের আগে থাকে। আপনি বলতে পারেন স্যার ইম্পারেটিভ সেন্টেন্সেও তো হয়, যেমন ক্লোজ দ্য ডোর, এখানেও তো স্যার দ্য ডোর সাবজেক্ট, তার আগে ভার্বটা এসেছে। আসলে না, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে ইউ। ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় ইউ, মানে নর্মালি ইউটা হচ্ছে কি থাকে, লুকায়িত থাকে, হিডেন থাকে, ঠিক আছে? তো ওই জন্য আমরা সবসময় মাথায় রাখবো যে সাবজেক্টের আগে যদি অক্সিলারি ভার্ব থাকে সেই ক্ষেত্রে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। তাহলে এটা হলো একটা সিম্পল সেন্টেন্স। কিন্তু এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করেন, ক্যান ইউ টেল মি, এই জায়গাতে এই যে ক্যান টেল একটা ফিনাইট ভার্ব, আবার ইজ একটা ফিনাইট ভার্ব, তাহলে দুইটা ফিনাইট ভার্ব যদি হয় এটা কিন্তু সিম্পল সেন্টেন্স নেই। এখন এটা কমপ্লেক্স বা কম্পাউন্ড হতে পারে, তাই না? তাহলে আপনি ক্যান ইউ টেল মি এই অংশটুকু নেন, হোয়াট ইজ ইউর নেম এই অংশটুকু নেন। তাহলে ক্যান ইউ টেল মিটা দেখেন, নিজের অর্থ কিন্তু নিজে কি করতে পারছে না, স্বাধীনভাবে প্রকাশ করতে পারছে না। তাহলে এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। আর হোয়াট ইজ ইউর নেম, আমি কিন্তু এটাকে একটা জাস্ট আলাদা সিম্পল সেন্টেন্স হিসেবে ব্যবহার করতে পারি, তার মানে এটা হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ। তো ভুল কোথায়? এটা পড়ে তো মনে হচ্ছে যে এটা পারফেক্টলি অলরাইট আছে, তাই না? যে ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? মনে হচ্ছে পারফেক্ট, কিন্তু আসলে পারফেক্ট না। আমাদের মাথায় রাখতে হবে একটা সেন্টেন্সে প্রশ্নের কাঠামো মানে স্ট্রাকচার একটাই হতে পারে। অলরেডি এখানে দেখেন ক্যান ইউ সাবজেক্টের আগে কিন্তু আমাদের যে অক্সিলারি ভার্ব এটা এসেছে, তার মানে এটা অলরেডি একটা ইন্টারোগেটিভ স্ট্রাকচার হয়ে গেছে। এখন যেটা প্রিন্সিপাল ক্লজ আছে সেটা অ্যাসার্টিভ হতে হবে। আমরা কি বললাম, সাবঅর্ডিনেট ক্লজ যেটা আছে সেটা ইন্টারোগেটিভ। কিভাবে বুঝলাম এটা ইন্টারোগেটিভ? বিকজ এই জায়গাতে আমাদের সাবজেক্টের আগে
অক্সিলারি ভার্ব আছে, এটা প্রশ্ন বোঝাচ্ছে। আর পরে প্রিন্সিপাল ক্লজ যেটা থাকবে সেটা আপনাকে অ্যাসার্টিভ করতে হবে। আর অ্যাসার্টিভ এর মানে হচ্ছে এখানে সাবজেক্ট আগে হয়, ভার্ব পরে হয়। কিন্তু এখানে একটু লক্ষ্য করেন, ইওর নেমটা হচ্ছে সাবজেক্ট আর ইজটা হচ্ছে আমাদের ভার্ব, তাহলে সাবজেক্ট পরে চলে যায়নি ভার্বের, সেই জন্য এটা ভুল। এমবেডেড কোয়েশ্চনে কিন্তু নর্মালি এইভাবে প্রশ্নটা দেওয়া হয় যে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। তো এখানে 4টা প্রশ্ন দেওয়া থাকবে, ওর মধ্যে আপনাকে তখন দেখতে হবে। আপনি সবসময় মাথায় রাখবেন যে প্রশ্নবোধক যে বাক্যগুলো হয়, এটা যদি একটা কমপ্লেক্স সেন্টেন্স হয় আর কি, এমবেডেড কোয়েশ্চেন যদি হয়, তখন আপনি একটা অংশই শুধু থাকবে যেটা ইন্টারোগেটিভ স্ট্রাকচারে, অর্থাৎ আগে অক্সিলারি ভার্ব, এই যে দেখেন ক্যান অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, এরপরে যে অংশটা সেই অংশটা অবশ্যই অ্যাসার্টিভ। ওই জন্য হোয়াট ইজ ইওর নেম এই অংশটা না হয়ে হোয়াট ইওর নেম মানে সাবজেক্টটা আগে, ইজ ভার্বটা পরে চলে গেছে, এবং তারপরে আমরা কোয়েশ্চেন মার্ক দিচ্ছি। কোয়েশ্চেন মার্কটা কিন্তু এর জন্য, ক্যান ইউ টেল মি, এটা তো প্রশ্ন। তাহলে ক্যান ইউ টেল মি হোয়াট ইজ ইওর নেম কেন হলো না, আর ক্যান ইউ টেল মি হোয়াট ইওর নেম ইজ এটা কেন হলো। এটাকে আপনারা মোটামুটি বুঝতে পারছেন। এমবেডেড কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইজি, ঠিক আছে, যে প্রশ্নটা একটা সম্প্রসারিত প্রশ্ন। এখানে একটা যদি প্রশ্নের কাঠামো অলরেডি চলে আসে, তাহলে পরের যে অংশটা সেটা আপনাকে অ্যাসার্টিভ করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, এখানে আর অত কমপ্লিকেটেড কিছু নাই। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন আমাদের, তাহলে কি বললাম যে ইন্টারোগেটিভ তারপর অ্যাসার্টিভ এরকম ভাবে থাকবে। এছাড়া আমাদের কিন্তু ইম্পারেটিভ তারপরেও হচ্ছে আমাদের এটা এমবেডেড হতে পারে, কিন্তু সেটা কোয়েশ্চেন হয় না। যেমন দেখেন টেল মি, প্রথমেই ভার্ব, এবং টেল মি এটা কিন্তু ইম্পারেটিভ, এটা কিন্তু ইন্টারোগেটিভ না, এটা কিন্তু প্রশ্ন বোঝাচ্ছে না। বলছে আমাকে বলো, টেল মি হাউ ওয়াজ দ্য মুভি। এখন এইটা কি গ্রামাটিক্যালি কারেক্ট কিনা, কারণ আমরা অলরেডি বলেছি যে এই অংশতে ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়ে অ্যাসার্টিভ হতে হবে, মানে আগে সাবজেক্ট হতে হবে পরে ভার্ব হতে হবে। তো এই জায়গাতে তো হাউ, সরি ওয়াজ, এটা আগে ভার্বটা আগে চলে এসেছে, আর দ্য মুভি সাবজেক্টটা পরে চলে গেছে। এটা কি হবে? এটা কিন্তু হবে না। তাহলে টেল মি হাউ দ্য মুভি ওয়াজ, সাবজেক্ট আগে ভার্ব পরে, যেটা অ্যাসার্টিভ কে বোঝাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ এগুলো সবই কিন্তু আমাদের এমবেডেড কোয়েশ্চেনের যে বেসিক স্ট্রাকচারটা সেটা কিন্তু মেনে চলছে। যে প্রথম অংশটাতেই আপনার ইন্টারোগেটিভ করে ফেলতে হবে, প্রথম অংশটাতেই আপনার ইম্পারেটিভ থাকবে, পরের যে অংশগুলো এগুলো সবসময় আপনাকে অ্যাসার্টিভ মেনটেন করতে হবে, মানে সাবজেক্ট আগে দিতে হবে, ভার্ব পরে দিতে হবে। যেমন যে আই আস্কড হিম হোয়াট ওয়াজ হিজ নেম, এটা ভুল। কেন? কারণ অলরেডি এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এক্সিস্ট করে, পরের অংশে আপনি ইন্টারোগেটিভ করতে পারবেন না, আপনাকে কি করতে হবে, এটাও অ্যাসার্টিভ করতে হবে। তাহলে হোয়াট ওয়াজ, আপনি এখানে যে ভার্বটা এটা আপনি বাদ দিয়ে আগে সাবজেক্টটা দেন, তাহলে হোয়াট হিজ নেম, ভার্বটা পরে ওয়াজ, এবং সেখানে আপনার কোয়েশ্চেন মার্কটা বাদ যাবে, কারণ এটা কোনো কোয়েশ্চেন না। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, এটা একটা ডিক্লারেটিভ স্টেটমেন্ট, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, আমার ক্লাসে একদম শেষ পর্যায়ে এই যে দু একটা প্রশ্ন আছে, আপনারা এবার বলেন যারা এমবেডেড কোয়েশ্চেন বুঝতে পেরেছেন, এই প্রশ্নের উত্তর একটু দ্রুত দিয়ে ফেলেন তো। ডিড ইউ সি হোয়েন, তাহলে দেখেন এটা কিন্তু আমাদের একটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ইন্টারোগেটিভ স্ট্রাকচারে আছে। ডিড ইউ সি, তুমি কি দেখেছিলে, হোয়েন, তাহলে এই পরের অংশে যে ক্লজটা হবে সেটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দিব। তাহলে এখন when did the class end, এটা হবে when the class ended, when was the class ending, when the class end, কোনটা হবে? বলেন, যদি এটা পারেন আপনারা তাহলে বুঝতে হবে যে এমবেডেড কোয়েশ্চেনে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, ঐশী বলছেন বি, when the class ended। আচ্ছা, কেন ডি না? এখানেও তো আমাদের প্রথমে সাবজেক্ট আছে পরে ভার্ব আছে, ডি কেন না?
বি কেন বলছেন আপনারা সবাই? বুঝতে পেরেছি, হ্যাঁ, যে এখানে সাবজেক্ট আছে তারপরে ভার্ব, তো এটা তো আমাদের ডি নাম্বারেও আছে। ডি কেন নয়, এর কারণ হচ্ছে এই জায়গাতে আমরা যখন দেখছি টেন্সটা, প্রথমে দেখেন তো ডিড ইউ সি দেওয়া আছে, ডিড মানে হলো পাস্ট টেন্স কে বোঝাচ্ছে, ইট রেফার্স টু দ্য পাস্ট টেন্স, তাই না? তাহলে আমাদের এই অংশতেও তো এটাকে আমাদের কি করতে হবে, ব্যালেন্স করতে হবে, ওখানে আমাদের পাস্ট নিয়ে আসতে হবে। ও এন্ড আর এন্ডেড এর মধ্যে পাস্ট কোনটা বোঝাচ্ছে? পাস্ট বোঝাচ্ছে এন্ডেড। এবং এখানে যদি আমরা প্রেজেন্টও ধরতাম তাও কিন্তু ভুল ছিল, কারণ দ্য ক্লাস হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে কিন্তু ন্যূনতম এসটা আমাদের দিতে হতো, তো এমনিতে ওই দিক থেকেও ভুল, তাহলে আমাদের এটা হবে এক্স্যাক্টলি বি। আচ্ছা, এরপরটা আমরা একটু দেখি, টেক নোট। তাহলে দেখেন এটা কিন্তু আমাদের ওই যে ইম্পারেটিভ যে অংশটা আমরা বললাম, তাহলে এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। পরের অংশে আপনি কি ইন্টারোগেটিভ স্ট্রাকচার দিতে পারবেন? না, আপনাকে অ্যাসার্টিভ দিতে হবে। তাহলে একটু দেখেন অ্যাসার্টিভ কোথায় আছে। টেক নোট হাউ হি স্পোক, হাউ ডাজ হি স্পিক, হাউ হি স্পিকিং, হাউ হি স্পিক্স। টেক নোট, নোট নাও, নোট করো, সে কিভাবে কথা বলে, সে কিভাবে কথা বলেছিল, ভালো করে দেখেন। হ্যাঁ, ওই সে এক্স্যাক্টলি, খুব ভালো বলেছেন যে বিকজ দ্য কনটেক্সট সেন্টেন্স ইন্ডিকেটস পাস্ট। তো কনটেক্সটে যদি আপনার পাস্টকে ইন্ডিকেট করে, অবশ্যই আপনি পরের অংশ পাস্টটা আপনার প্যারালালি, ওটাকে ওই যে প্যারালালিজমের নিয়ম অনুসারে মেইনটেইন করতে হবে। তো এখন এই অংশটাতে আমরা কি বলছি, তাহলে এই সেন্টেন্সটা কি হবে? সুরায়া বলছেন বি। আচ্ছা, হাসনাহে নাকি এটা বলেছেন বি, যদি বি বলে থাকেন তাহলে কিন্তু ঝামেলা আছে এখানে। কারণ এই জায়গাতে দেখেন আমাদের আহ, আগে অক্সিলারি ভার্ব চলে আসছে, পরে সাবজেক্ট চলে আসছে, যেটা হচ্ছে ইন্টারোগেটিভের স্ট্রাকচার। কিন্তু আমরা বলেছি এমবেডেডে সবসময় যেটা করতে হবে, এখানে অ্যাসার্টিভ দিতে হবে, অর্থাৎ সাবজেক্টটা আগে ভার্বটা পরে। তো এখানে সাবজেক্ট আগে আছে ভার্ব পরে আছে, এখানেও সাবজেক্ট আগে আছে ভার্ব পরে আছে, এখানেও সাবজেক্ট আছে ভার্ব পরে আছে। এই তিনটার মধ্যে কোনটা হবে? তাহলে আমরা আগে যদি প্রসেস অফ এলিমিনেশনে যাই, আমরা এলিমিনেট করে দিতে পারি এই ভদ্রলোককে, কারণ এ হচ্ছে ইন্টারোগেটিভ স্ট্রাকচার আছে, যেটা সম্ভব না। এইখানে ঝামেলা হচ্ছে স্পোকে, যে নোট নাও, সে কিভাবে কথা বলেছিল, অবশ্যই না, কারণ এটা তো প্রেজেন্ট টেন্সকে বোঝাচ্ছে। তাহলে আমি এখন প্রেজেন্টের একটা ঘটনার নোট নিতে পারবো, তাই না? তাহলে এটা আগে বাদ। আর এইখানে সমস্যা যেটা, আমরা জানি যে সাবজেক্ট তার সাথে ফিনাইট ভার্ব থাকতে হবে অবশ্যই। স্পিকিং ভার্ব প্লাস আইএনজি, এটা হলো নন ফিনাইট ভার্বের একটা প্রকার, ঠিক আছে? তো আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি, টেক নোট হাউ হি স্পিক্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস ফিনাইট ভার্ব, অ্যাসার্টিভের স্ট্রাকচার। আচ্ছা, তো এর মাধ্যমে আমরা আমাদের আজকের ক্লাস একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা ক্লাসটা শেষ করছি। তবে আবারও আমি সবাইকে আর্নেস্টলি রিকোয়েস্ট করব, আমাদের নেক্সট জেন কমিউনিটি, এটা আমরা ধীরে ধীরে গ্রো করছি। আমাদের এখন না, এটা 42 আমাদের আগের সপ্তাহে ছিল, অনেকে আছে। আমরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন পোল প্রশ্ন, ঠিক আছে, যেগুলা খুবই হাইলি ইন্টেন্সিভ এবং সেগুলো হচ্ছে ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করা হয়, তো সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা আরো অনেক প্ল্যান করছি আপনাদের নিয়ে, তো আপনাদের কোঅপারেশন ইজ ভেরি মাচ নিডেড এবং হাইলি অ্যাপ্রিসিয়েটেড। আমি সবাইকে আর্নেস্টলি রিকোয়েস্ট করব, সবাই আমাদের গ্রুপ গুলাতে একটু মোটামুটি অ্যাক্টিভ থাকবেন, সবার ফ্রেন্ডদের একটু সবাই ইনভাইট করে দিবেন, আমাদের ব্যাপারে বলবেন, তাহলে আমরা আপনাদের কাছে ফরএভার গ্রেটফুল থাকবো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমরা ইউটিউব চ্যানেল নিয়ে যে পূজার মানে পর থেকে আমরা প্ল্যান করছি যে আমরা কন্টিনিউয়াসলি আপনাদের জন্য ধারাবাহিকভাবে বিভিন্ন কন্টেন্ট নিয়ে আসবো। আর তার সাথে আমাদের হোয়াটসঅ্যাপ একটা কমিউনিটি গ্রুপ আছে, আপনারা সেখানেও আমাদের সাথে যুক্ত হতে পারেন। তো এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি আলোচনা ছিল। আপনারা আগামী দিন কোন টপিকে আলোচনা চাচ্ছেন আমাদের সেটাও জানাতে পারেন। এছাড়া আমরা আপনাদের জন্য আর কি কি এর পরবর্তীতে কার্যক্রম নিয়ে আসতে পারি, আপনারা ইউ গাইজ আর ভেরি মাচ ওয়েলকাম টু শেয়ার, আমরা অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে, কারোর যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে শেষ করতে পারি। মারুফ বলছেন টি শার্টটা সুন্দর, থ্যাংক ইউ। আপনাদের জন্য এই সুযোগও থাকবে, আমাদের এই টি শার্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, দেখা যাচ্ছে আমরা কোনো এরকম অ্যাক্টিভিটি এরকম রাখবো, আপনারা অবশ্যই টি শার্টও পাবেন আমাদের কাছ থেকে। শুধু টি শার্ট না, টি শার্ট, তারপরে আমাদের ডায়েরি, মগ, অর্থাৎ কাপ, সবকিছুই কিন্তু আপনাদের জন্য আমাদের প্ল্যান আছে। আচ্ছা, ইয়াসিন আল আরাফাত বলছেন স্যার আবার যদি বলি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বাই এস। হ্যাঁ, খুবই ভালো। ওই যে আমরা টেক নোট, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করছে, তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে
সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তো সেই ক্ষেত্রেও কিন্তু এই যে হাউ হি স্পিক্স, এইটা ভালো মতো আমরা মানে রেশনালি কিন্তু এই দুটার সাথে যুক্ত করতে পারি। ভেরি গুড। নাস্তা পানির ব্যবস্থা, আরে হয়ে যাবে, নাস্তা পানির ব্যবস্থা সবকিছু হবে। আপনারা জাস্ট দোয়া করেন আমাদের জন্য, আমরা যাতে উত্তরোত্তর সমৃদ্ধি করতে পারি। ঠিক আছে, সবার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমি সবাইকে উইশ করছি খুব ভালো একটা সময় পার করেন। সামনে ঈদের ঈদ বলছি, পূজার ভ্যাকেশন আছে, তো সবার জন্য শুভকামনা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সুরাই বলছেন সেন্টেন্স নিয়ে ক্লাস নিন, অবশ্যই সেন্টেন্স নিয়ে ক্লাস থাকবে আপনাদের। ভবিষ্যতে কিন্তু আমরা খুবই দ্রুত একটা বেসিক ইংলিশের উপরে কোর্স লঞ্চ করতে যাচ্ছি। তো সেখানে একদম পুরো আপনি যদি পিএসসি থেকে শুরু করে একদম হায়ার ক্যাটাগরি জব লেভেল পর্যন্ত সবাই হচ্ছে বেসিক ইংলিশ, এটা আমাদের কাছ থেকে ফুল সাপোর্ট পাবেন। এবং এটা আপনাদের জন্য মানে সম্পূর্ণ ফ্রি থাকবে। এবং ফ্রি মানে যে সস্তা তিন অবস্থা এরকম না, আমরা ক্লাসের মডিউল, ক্লাসের ডিজাইন, আমরা ওটা নিয়ে কাজ করছি, আপনারা দেখেই বুঝতে পারবেন। আমি সবাইকে বলবো, সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে নিয়ে যুক্ত হয়ে যাবেন। কারণ আমরা যদি আপনার কাছ থেকে সেই ইয়েটা পাই, সারাটা পাই, আমরা আরো বেশি কাজ করব। এবং এটা সবার জন্য কাজে লাগবে। তো বেসিক যদি আপনি ইংলিশে মোটামুটি 2-3 মাসের মধ্যে ঠিক করে ফেলতে পারেন, তারপরে দেখবেন আপনি আইএলটিএস দিচ্ছেন, আপনি অ্যাডমিশন দিচ্ছেন, যাই করছেন না কেন, আপনি এখানে ইংলিশে অন্তত আমি এইটুকু সিওরিটি দিতে পারি আপনাদের কোনো সমস্যা হবে না। সো এটা বলেই আমি আজকে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।